এই দেশে 54 বছরের অগ্রযাত্রায় উন্নতি যে পর্যায়ে হওয়ার কথা ছিল সেই জায়গায় তো আমরা দেখতে পাই না। এই যে আধিপত্যবাদীদের যে চিন্তা, এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই। বাংলাদেশে এই অঞ্চলের ইতিহাসটাই হচ্ছে যুদ্ধ, বিগ্রহ এবং নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার একটি ইতিহাস। আমরা প্রায় 268 বছর পরে দীর্ঘ একটি জার্নি, এই দীর্ঘ সময় পরে এসে আবার এই দিনে 23শে জুন পলাশীর এই আলোচনাগুলো করছি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে আসে, আমরা এই দিন আলোচনা করি, এখান থেকে আমরা ইতিহাসের খোরাক নেওয়ার জন্য চেষ্টা করি এবং বারবার আমরা ইতিহাস অধ্যয়ন করে নিজেদেরকে এই বার্তাগুলো আত্মস্থ করা এবং জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যে আমাদের সময়গুলো আবর্তিত হয় এবং আমাদের চিন্তা ভাবনাগুলো পূর্বের মতোই আবার নোংরা হয়ে যায়। সুতরাং ইতিহাস অধ্যয়নের মধ্য দিয়ে আমরা যেন নিজেদেরকে পরিশীলিত করে ফেলতে পারি, এই উদ্দেশ্যেই পূর্বের ইতিহাস, এই ট্র্যাজেডি গুলো আমরা বারংবার অধ্যয়ন করা এবং জাতির সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। বাংলার এই ইতিহাস বা বঙ্গপ্রদেশের ইতিহাস সাময়িক সময়ের কোনো ইতিহাস নয়, এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। বঙ্গপ্রদেশের জন্ম অনেক গভীর ইতিহাসের গর্ভ থেকে, এবং এই বঙ্গপ্রদেশের ইতিহাসগুলো বিশ্লেষণ করলে এক সংগ্রামী ইতিহাসের কথা পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশ রয়েছে যে দেশগুলোর ইতিহাস ঘাটলে এমন সংগ্রামমুখর ইতিহাসের কথা আমরা জানতে পারি। এত যুদ্ধ করে তাদের স্বাধীনতা অর্জন করতে হয়নি, ভাষার জন্য প্রাণ দিতে হয়নি, স্বাধিকারতার জন্য এত মানুষের জীবনকে উৎসর্গ করতেও তাদের হয়নি। কিন্তু বাংলাদেশে এই অঞ্চলের ইতিহাসটাই হচ্ছে যুদ্ধ, বিগ্রহ এবং নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার একটি ইতিহাস। সেই প্রাচীন কাল থেকে, বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগ থেকে দ্রাবিড়দের সময়, তৎপরবর্তী আর্যদের আগমন, এরপরে ধারাবাহিকভাবে পাল বংশ, সেন বংশ বা মৌর্য, গুপ্ত এইসব শাসনগুলো পার পেরিয়ে বঙ্গপ্রদেশ সবসময় স্বাধীন থাকার জন্য চেষ্টা করেছে, স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আবার স্বাধীনতা তারা হারিয়েছে। বাংলাদেশের সর্বশেষ যে অধ্যায়ের কথা আমরা আলোচনা করছি, এটা একটা লং টাইম ধরে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, সভ্যতার ক্ষেত্রে একটা বিনির্মাণ রচনা করতে সক্ষম হয়েছিল। আপনারা জানেন, এই অঞ্চলে যখন 1204 সালে বখতিয়ার খলজি মাত্র 17 ঘোড়সওয়ারি নিয়ে এই অঞ্চল অধিগ্রহণ করেছিল, সে যখন আগমন ঘটেছিল বিনা রক্তপাতে এই অঞ্চলটি তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিল। লক্ষণ সেন মুসলমানদের শৌর্যবীর্যের ইতিহাস জানার কারণে এই প্রতাপশালী অত্যাচারী রাজা পেছনের দরজা থেকে পালিয়ে চলে গিয়েছিল এবং বিনা রক্তপাতে বঙ্গপ্রদেশ মুসলমানদের অধীনস্থ হয়েছে। দীর্ঘ 550 বছর মুসলমানরা এখানে শাসন করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন মুসলমানরা রচনা করতে সক্ষম হয়েছে। এই সময়ে 550 বছরের ইতিহাসে 30% মাত্র মুসলমান ছিল এবং 70% ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেখানে 550 বছর মুসলমানরা শাসন করেছে, সেখানে জোরপূর্বক হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চাইতে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করার নীতি গ্রহণ করেছিল মুসলমান। যার ফলে ব্রিটিশ অধিগ্রহণ করার পরে আপনারা হায়দ্রাবাদের ইতিহাসগুলো পড়েছেন, সেখানে দেখবেন নিজামুল মুলকদের শাসন ছিল। 82,000 বর্গ মাইলের একটা এরিয়া, বাংলাদেশের চাইতে অনেক বড় এরিয়া সেটা। সেখানে ব্রিটিশ শাসিত অঞ্চলে ব্রিটিশরা শাসন করত, কিন্তু নিজামুল মুলকরা হায়দ্রাবাদ নগরী শাসন করত। সেখানে 12% মুসলমান ছিল, 80% হিন্দু ছিল, 8% অন্যান্য ধর্মাবলম্বী ছিল। এই 12% মুসলমানদের উপরে আস্থা রেখে হিন্দুরা হায়দ্রাবাদ নগরী মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে পরিচালনা করাকেই প্রেফার দিয়েছে। ইভেন 47-এ যখন দেশ বিভক্ত হবে, হায়দ্রাবাদ নগরী কার অধীনে থাকবে এই নিয়ে যখন ভোটাভুটি হয়, জনগণ রায় দিয়েছিল তারা মুসলমানদের অধীনে, মুলকদের, নিজামুল মুলকদের অধীনে তারা অবস্থান করবে। কিন্তু দুর্ভাগ্য, 1 বছরের ব্যবধানে সেই জায়গাটা ভারত তার আধিপত্যবাদের পরাগ্রাসে নিমজ্জিত করেছে। এই যে আধিপত্যবাদীদের যে চিন্তা, এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই। ফলে দীর্ঘ সময় ধরে তাকে অনেক বেশি রক্ত দিতে হয়েছে। এই 1757 সালের যে হিস্ট্রি গুলো আমরা পড়ছি, এই ইতিহাসের অধ্যয়নটা কেন করি, সময় 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 এগুলো রিপিটেশন হয়। 1757 সালে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার ক্রীড়ামূল যারা ছিল তারা ছিল নবাবের বংশীয় মানুষ।
তার সবচেয়ে আপন মানুষগুলোই এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছে। ঠিক একই রকম মানুষগুলো যখন এই দুর্ঘটনা ঘটিয়ে নবাবের কাছ থেকে ক্ষমতা নিল, নবাবকে হত্যা করলো, এই হত্যাকাণ্ড ঘটানোর পরে তাদের করুণ পরিণতি যে হয়েছিল ইতিহাস তো তা লিখে রেখেছে। কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলে 200 বছর 190 বছর পরে এসে জুনগরের ইতিহাস, গোয়ার ইতিহাস, মানভাদরের ইতিহাস, এখানে আসামের ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? লেন্দুক দর্জি সিকিমের ইতিহাস আমরা পড়েছি। লেন্দুক দর্জির মতো এরকম আরেক মির্জাপুরের তো জন্ম হয়েছিল ঠিক 200-190 বছর পরে এসে। ইতিহাস কেন এই রিপিটেশন গুলো হচ্ছে এবং বারংবার এই জাতীয় বিশ্বাসঘাতকদের জন্ম ইতিহাসের বুকে তৈরি হচ্ছে, যারা তার স্বজাতিকে পরাধীন করেছে এবং স্বজাতির বুকে কুঠারাঘাত করেছে। পলাশীর ইতিহাসগুলো আমরা এই কারণেই পড়ি যে পলাশীতে যে মানুষগুলো তাদের ক্ষমতা দখলের জন্য এমন একটা অপকর্মগুলো করেছিল, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে কত বড় বড় দুর্ভিক্ষের মুখোমুখি হতে হয়েছিল। পলাশী উত্তর এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বা ভারতবর্ষের ইতিহাসগুলো খুব করুণ একটা দাঙ্গা হাঙ্গামা ইতিহাস রচনা হয়েছে। 190 বছরের ব্রিটিশ শাসনের ইতিহাস কোনো হাসি তামাশার ইতিহাস নয়। ইন্ডিয়ান গেটে তারা এখনো পর্যন্ত খোদাই করে লিখে রেখেছে মুক্তিকামী জনতা যারা শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেখানে 96,000 মানুষের লিস্ট সেখানে খোদাই করা আছে। 62,000 মানুষের লিস্ট সেখানে রয়েছে যারা মুসলমান। অথচ এই অঞ্চলে হিন্দুদের বসবাস বেশি, কিন্তু স্বাধিকার আন্দোলন লড়াইয়ের জন্য মুসলমানদের কন্ট্রিবিউশনটা এখানে অনেক বেশি ছিল। এই যে ব্রিটিশদের 190 বছরের ইতিহাস, উপনিবেশবাদীদের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস এখানে ছিল। এরা আমাদেরকে শুধুমাত্র ভৌগোলিকভাবে যে পরাধীন করেছে তা নয়, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাহাজ্জুদ, তামাদ্দুন, ঈমান, আকীদা, রাজনীতি, অর্থনীতি সব দিক থেকে এই প্রদেশকে তারা পঙ্গু করে দিয়েছে। এখন নবাবের সকল দায়িত্বপূর্ণ পদ যেগুলো ছিল, যে নবাব যাদের উপর আস্থা রাখতো, বিশ্বাস রাখতো এবং যাদের উপরে এই দায়িত্বগুলো দিয়েছিল, এই সকল মানুষগুলো ছিল ষড়যন্ত্রকারী এবং কনস্পাইরেসিতে লিপ্ত। আপনারা জানেন পলাশীর যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইংরেজদের সেনাবাহিনীর অবস্থান কতজন ছিল? এর এগেইনস্টে নবাবের বাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু কোন বাহিনী যুদ্ধক্ষেত্রে কোনো ফাংশন করে নাই। একটা ছোট্ট বাহিনী যখন আক্রমণ করতো বা নবাব নিজেও যদি সেখানে অবস্থান করে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন বা যুদ্ধ পরিচালনা করতেন, তাহলে হয়তো সিনারিওটা টোটালি ভিন্ন হয়ে যেত। কিন্তু আমরা দেখেছি এই বিশ্বাসঘাতকতার কারণে একটা বিজয়ী ময়দান মুসলমানদের হাতছাড়া হয়েছে। এই অঞ্চলে ব্রিটিশরা এসেছিল বাংলা থেকে, তাদের যাত্রা শুরু করেছিল। আবার এই উপনিবেশবাদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই বঙ্গপ্রদেশ থেকে মজনু শাহ। এটা হচ্ছে 1763 সালে পরবর্তীতে মজনু সাহেব ফকির বিদ্রোহের মাধ্যমে, ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে যখন এই অঞ্চলের মানুষেরা বুঝতে পেরেছিল যে দুর্ঘটনা ঘটেছে, সেই সময় তারা প্রতিবাদ করে নাই, কত ভুল তারা করেছে। কিন্তু তার প্রায়শ্চিত্ত দিতে গিয়ে 190 বছরে ব্রিটিশ শাসিত এই অঞ্চলে অনেক রক্ত মুসলমানদেরকে, পরবর্তীতে হিন্দুদেরকে, এবং এখন পর্যন্ত সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে পারি। এই দেশে এই 54 বছরের রথযাত্রায় উন্নতি যে পর্যায়ে হওয়ার কথা ছিল সেই জায়গায় তো আমরা দেখতে পাই না। আমার পার্শ্ববর্তী হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, আমার চীনের মতো জায়গায় সাংহাই সিটির অবস্থা আপনারা সবাই জানেন, পৃথিবীর লাক্সারিয়াস সিটির মধ্যে এখন থার্ড একটা সিটি সেটা। এই সাংহাই 1978 সালেও ছিল একটা দরিদ্র পীড়িত বাংলাদেশের সমপরিমাণ অর্থনৈতিক অবস্থার সাথে একটা শহর। সেই শহরটা মাত্র 40-45 বছরের ব্যবধানে আজ সেখানে বিজনেসের হাবে পরিণত হয়েছে, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা শহরে পরিণত হয়েছে। তারা এটা পরিণত করতে পেরেছিল তাদের ট্রান্সপারেন্সি এবং তাদের ভিতরে এই অনেস্টি, ইন্টিগ্রিটি, দেশপ্রেম, এই মানসিকতা থাকার কারণে। সুতরাং আমাদেরকে নিজেদের স্বজাতির জন্য, দেশের উন্নতির জন্য নিজেদের সকল চিন্তা চেতনাকে একত্র করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এই দেশের উন্নতির ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেশটা ইনশাআল্লাহ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করবে। পলাশী যারা শহীদ হয়েছিল সেই দিন, পলাশীর এই যুদ্ধে যারা নিজেদের জীবন দিয়েছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। পলাশী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নতুন ভাবে নিজেদের রাজনৈতিক দর্শন, চিন্তা, আমাদের সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।